নমস্কার। আচমন বক্তৃতামালার প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের কোভিড আক্রমণ বা কোভিড সংক্রমণ চলাকালীন এই যে লকডাউন অধ্যায়, এই অধ্যায়ে আচমনের যে ফেসবুক পেজ, সেটাকে কেন্দ্র করে আমরা ছোট ছোট কয়েকটি পরিকল্পনার বাস্তবায়িত করার চেষ্টা করে চলেছি। এবং আপনারা অনেকেই জানেন যে আমাদের পেজ থেকে প্রতিনিয়ত যে সুস্থ সাহিত্য এবং সংস্কৃতির চর্চা আমরা করার একটা চেষ্টা করছি, তারই একটা অংশ হিসেবে আমরা আচমন বক্তৃতামালার আয়োজন করেছি এবং আজকেই তার প্রথম দিন। আজ আমাদের প্রথম প্রয়াস এবং সেই প্রয়াসের নাম অর্থনীতির সহজ পাঠ। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক নীলাঞ্জন সেনগুপ্ত। নমস্কার নীলাঞ্জন বাবু। নমস্কার। নীলাঞ্জন বাবু দীর্ঘদিন ধরেই অর্থনীতির অধ্যাপনা করছেন এবং অর্থনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত। আজ আমরা নীলাঞ্জন বাবুর থেকে যেটুকু শুনতে চাইবো, এটা একান্তভাবেই আমার মনে হয়, এটা বোধহয় নীলাঞ্জন বাবু আমার সাথে একমত হবেন, যে অর্থনীতির ছাত্রের মানে ছাত্র যারা একেবারেই অর্থনীতি যারা পাঠ করেন, তার পাশাপাশি বোধহয় অর্থনীতির মূল সুরটা সম্পর্কে খোঁজ রাখেন খুবই কম মানুষ, এবং বিষয়টা বোধহয় বিষয় হিসেবে খুব জটিল ভাবে উপস্থাপনা করা হয় বলেই বোধহয় মানুষ ব্যাপারটাকে একটু ভয় পান। মানে আমরা অনেকেই কিছু কিছু শব্দ আমি এর আগে উল্লেখ করেছিলাম, যে ধরুন ইনফ্লেশন বা জিডিপি। জিডিপি শব্দটা আমরা খুব বেশি ব্যবহার করি, বর্তমানে তো আরোই বেশি করছি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে। এবং কিংবা ধরুন এই যে আমরা বলি জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে বা কোনো একটা জিনিসের দাম কমে যাচ্ছে, বা টাকার মূল্য বেড়ে যাচ্ছে, টাকার মূল্য কমে যাচ্ছে, এই বিষয়গুলো আমরা কি খুব ভালোভাবে জানি মূলগতভাবে কি হয় বা কি হচ্ছে? কেউ কেউ হয়তো জানেন, কিন্তু সকলেই বোধহয় এই টাকার মূল্য বাড়ছে বা কমছে এটুকু জেনেই সন্তুষ্ট থাকেন। মানে খুব ভাষা ভাষা একটা আমাদের ধারণা থাকে বিষয়গুলো সম্পর্কে। তো এই জায়গাগুলোই যদি খুব সহজ করে বোঝা যায় বা বোঝানো যায়, বোধহয় বিষয়টা খুব একটা শক্ত না। এবং সেজন্যই আজকের মূল কাণ্ডারি হচ্ছে নীলাঞ্জন বাবু। নীলাঞ্জন বাবুকে আমরা অনুরোধ করেছিলাম যে একেবারে সহজ বোধ্য করে গল্পের ছলে স্বাভাবিক ঘটনার উদাহরণ দিয়ে যদি বিষয়গুলোকে আমাদের বুঝিয়ে দেওয়া যায়, আর একটু মনে গেঁথে দেওয়া যায়, তাহলে বর্তমান সময়ে দাঁড়িয়ে অর্থনীতির চর্চাটা বোধহয় খুব জরুরি। এবং উম, যারা বলেন যে সাহিত্যের সাথে শিল্পের সাথে অর্থনীতির কোনো যোগসূত্র নেই, আমার মনে হয় কথাটা খুব খুব একটা ঠিক কথা নয়, কারণ পুরোটাই অর্থনীতির সঙ্গেই যুক্ত এবং অর্থনীতি তার মূল ভিত্তি। তো আমি আর বেশি দীর্ঘায়িত করবো না এই ভূমিকাটুকু, আমি বরং নীলাঞ্জন বাবুর কাছ থেকে শুনে নেবো অর্থনীতির সহজ পাঠ, আজকের বক্তব্য। ধন্যবাদ। তাহলে আমি আমার বক্তব্য শুরু করছি। হ্যাঁ, একেবারে একেবারে। এই অভিজ্ঞতাটা আমার কাছে একদমই নতুন, যেখানে আমি দেখতে পাচ্ছি না যে আমার শ্রোতা দর্শক বন্ধু কারা আছেন। আহ, আমি ধরে নিচ্ছি তাদের মধ্যে সবাই প্রায় বা বেশিরভাগই এর আগে কোনোদিন প্রথাগতভাবে অর্থনীতি শিক্ষা নেননি, মানে তার বিষয়ে অর্থনীতি বিষয় নিয়ে পড়াশোনা করেন। কিন্তু অর্থনীতি নিয়ে আগ্রহ সবারই আছে। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এগুলো তো অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো আজকে আমি চেষ্টা করব যতটা সম্ভব প্রাঞ্জল ভাষায় আহ, আমরা বিষয়টা, আমি অর্থনীতির যে মূল জায়গাটা একদম অ আ ক খ বলা যায়, সেটাকে আপনাদের সামনে একটু ছবির মতো তুলে ধরা। আহ, আপনারা প্রাত্যহিক জীবনে যে সিদ্ধান্তগুলো সম্মুখীন হন, সেগুলোর অর্থনীতি দিয়ে কিভাবে চিন্তা ভাবনা করা যায় সেগুলো আমি চেষ্টা করছি বলার সময়ের মধ্যে যতটা সম্ভব। প্রথমে আমি বলি যে অর্থনীতি কাকে বলে। অর্থনীতি বলতে সব মানুষেরই একটা ধারণা থাকে যে এটা বোধহয় অর্থ সংক্রান্ত একটা কিছু ব্যাপার, তার মানে টাকা পয়সা এইসব নিয়ে আলোচনা করা, হিসেবপত্র। একদমই তা নয় কিন্তু। হ্যাঁ, অর্থ মানি এই ব্যাপারটা অর্থনীতির একটা বড় জায়গা জুড়ে আছে বটে, কিন্তু অর্থনীতিতে আমরা যেটা নিয়ে মূলত আলোচনা করি সেটা হচ্ছে কিভাবে আমরা সীমিত উপকরণ ব্যবহার করে মানুষের, সমাজের যে সীমাহীন চাহিদা সেটাকে আমরা পূরণ করতে পারবো। মানুষের অভাব সীমাহীন, কোনো অন্ত নেই। মানুষ যত চায় আরো বেশি পাওয়ার জন্য, আরো রকমের
আরো নানান রকমের জিনিসপত্র ভোগ করার জন্য তার ইচ্ছার কোনোদিন অভাব হয় না। অতএব সেই অভাব কিভাবে মোচন করা যায় আমাদের ভাবতে হয়। আমরা চাই কি করতে না, নানা ধরনের জিনিসপত্র ভোগ করতে, কারণ আমার জীবনযাত্রার মান নির্ভর করে আমি কত বেশি ভালো ভালো জিনিস খেতে পাচ্ছি, পড়তে পাচ্ছি, ভালো বাড়িতে থাকছি, ভালো স্বাস্থ্য পরিষেবা পাচ্ছি, ভালো শিক্ষা পাচ্ছি। এগুলো আমার প্রাথমিক চাহিদা। তো এই যে ভোগ বা কনজামশন, এটা সম্ভব হয় কিভাবে? যদি অর্থনীতিতে এই জিনিসগুলোর উৎপাদন ঘটে। উৎপাদন করতে গেলে কি লাগে? কিছু উপকরণ লাগে। আমরা অর্থনীতিতে উৎপাদনের যে উপাদান বা উপকরণ, সেগুলোকে কয়েকটা বড়, একটা ব্রড কয়েকটা ক্যাটেগরিতে রাখি। যে কোনো যে কোনো উৎপাদনের জন্যই লাগে মানুষ। মানুষ ছাড়া তো উৎপাদনটা হবে না। সেটা কৃষিজ উৎপাদন বলুন, বা শিল্পজাত উৎপাদন বলুন, বা পরিষেবা উৎপাদন বলুন, মানুষকে ছাড়া চলবে না। মানুষ তো নিজেকে বিক্রি করে না, মানুষের শ্রম শক্তিটাকে বিক্রি করে কোনো উৎপাদন প্রতিষ্ঠানের কাছে। তার মানে লেবার বা শ্রম হলো উৎপাদনের প্রথম উপকরণ। এবার মানুষ উৎপাদন করতে গিয়ে খালি হাতে তো করে না, কিছু যন্ত্রপাতি ব্যবহার করে। তাহলে যে সমস্ত যন্ত্রপাতি মানুষ উৎপাদনের কাজে লাগায়, যেগুলোকে অ্যাকচুয়ালি উৎপাদন করা হয়েছে ফার্দার কোনো প্রোডাকশনেই কাজে লাগানোর জন্য, সেগুলোকে আমরা বলে থাকি মূলধন বা ক্যাপিটাল। মূলধন বা ক্যাপিটাল বলতে সাধারণ মানুষ কিন্তু মনে করেন বোধহয় পুঁজি, মানে টাকা। যে একটা দোকান খুলতে গেলে তো অনেক ক্যাপিটাল লাগবে, অত টাকা কোথা থেকে পাবো? কিন্তু টাকাটা ফিনান্সিয়াল ক্যাপিটাল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু অর্থনীতিতে আমরা বস্তুগত মূলধন, মানে যেটা আমরা আহ, মানুষের সৃষ্ট, আবার মানুষের ব্যবহারে লাগানোর জন্য যে উপাদানগুলো, সেগুলোকে বুঝি। যে কোনো ধরনের যন্ত্রপাতি, এই যে আমি পড়াচ্ছি, এই মানে আমি আপনাদের বোঝাচ্ছি, বক্তৃতা দিচ্ছি, তার জন্য এই যে একটা হেডফোন, তার মাইক ব্যবহার করছি, একটা চেয়ারে বসে আছি, একটা বোর্ড ব্যবহার করছি, এগুলো সবই হচ্ছে মূলধন, উৎপাদনের উপকরণ, যেটা মনুষ্য সৃষ্ট। তাহলে ক্যাপিটাল হচ্ছে সেকেন্ড ফ্যাক্টর অফ প্রোডাকশন। এছাড়া কি লাগে? উৎপাদন করতে গেলে জমি লাগে, ল্যান্ড। এখন জমি মানে কিন্তু সবসময় যেখানে চাষ করা হয় সেটা বোঝাচ্ছে না, যেখানে শিল্প হয়, এমনকি জল সম্পদ যেগুলো আছে, সমুদ্রের নিচে যে সম্পদ আছে, জঙ্গলে যেটা আছে, বনজ সম্পদ, যা কিছু প্রকৃতির দান, প্রাকৃতিক সম্পদ, এই সমস্ত কিছু আমরা কাজে লাগাই উৎপাদনে। তাহলে এগুলো কিন্তু মানুষের সৃষ্ট নয়। মূলধনটা হচ্ছে মানুষ তৈরি করেছে মানুষের কাজে লাগানোর জন্য। কিন্তু জমি বলতে আমরা বোঝাই যা কিছু প্রকৃতির দান, মানুষ সৃষ্টি করেনি, কিন্তু মানুষ উৎপাদনের কাজে ব্যবহার করে। তাহলে জমি, শ্রম এবং মূলধন, এই তিনটে উপাদানকে কাজে লাগিয়ে উৎপাদন করা হয়। আর উৎপাদন করে কে? উৎপাদন প্রতিষ্ঠানের যে মালিক, যাকে আমরা এন্টারপ্রেনার বলি, অর্থাৎ যিনি সংগঠক বা অর্গানাইজার, যার কাজ হলো এই তিনটে উপাদান, জমি, শ্রম এবং মূলধন, এই তিনটেকে কাজে লাগিয়ে যে কোনো রকমের উৎপাদন করা। এখন এই উৎপাদনটা আবার দু রকমের হতে পারে, দ্রব্যেরও হতে পারে, আবার পরিষেবারও হতে পারে। দ্রব্য এবং পরিষেবার মধ্যে মিল এবং অমিল দুটোই আছে। মিল এটাই যে দ্রব্য এবং পরিষেবা দুটো থেকেই মানুষ কিছু উপযোগিতা পায়, তৃপ্তি পায়। অমিল এখানে যে দ্রব্যটা আমরা হাতে ধরতে পারি, ট্যানজিবল, পরিষেবাটা আমরা অনুভব করতে পারি কিন্তু ধরতে পারি না। যেমন আমি যে একটা বক্তৃতা দিচ্ছি, বা আমি যে ক্লাস নিই, বা একজন ডাক্তার যে রোগীর সেবা করেন, একজন আইনজীবী তার মক্কেলের হয়ে যে মামলা লড়েন, এই সবই তাকে উপযোগিতা দেয়, মানে যার হয়ে কাজ করছেন তাকে উপযোগিতা দেয়। কিন্তু এটা কি আমি যে পড়াচ্ছি সেটা কি এরকম ধরা যাবে? ধরা যাবে না, সেটা অনুভব করা যাবে। কিন্তু আমি যে জামাটা পরে আছি, আমি একটা সন্দেশ খেলাম, এইগুলো উপযোগিতা দেয়, কিন্তু এগুলো ধরা যায়। তাহলে এগুলো দ্রব্য। আর এই শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন,
আহ, এগুলো সব পরিষেবার উদাহরণ। তাহলে দ্রব্য এবং পরিষেবা উৎপাদন করা হয় মানুষের ভোগের জন্য। তাহলে এই এই যে উপকরণগুলো আমরা ব্যবহার করছি, এগুলো কি অসীম? এগুলো কি আনলিমিটেড? না, এগুলো তো সীমিত। আমি তো ইচ্ছে মতো এই উপকরণগুলো বাড়াতে পারি না। তাহলে অর্থনীতি আমাদের শেখায় কিভাবে এই সীমিত উপকরণগুলো ব্যবহার করে মানুষের সীমাহীন অভাব পূরণ করা যায়। আবার একটা জিনিস মনে রাখতে হবে, সমস্ত উপকরণেরই কিন্তু কিছু না কিছু বিকল্প ব্যবহার আছে। একটা 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 জমিতে আমি চাষ করতে পারি, আমি একটা ফ্যাক্টরি তৈরি করতে পারি, একটা পার্ক বা ফুটবল মাঠ তৈরি করতে পারি, একটা সুইমিং পুল তৈরি করতে পারি। নানা রকমের বিকল্প ব্যবহার আছে। অবশ্যই একটা ব্যবহারে সেই উপকরণকে যদি আমি নিয়োজিত করি, তাহলে অন্যান্য ব্যবহারগুলো আমি করতে পারছি না। তাহলে আমাকে ঠিক করতে হবে যে বিকল্প ব্যবহার উপযোগী যে উপাদানগুলো আছে এবং যেগুলো সীমিত, সেগুলো কিভাবে ঠিকঠাক ভাবে ব্যবহার করলে মানুষের যে সীমাহীন অভাব সেটাকে সব থেকে ভালোভাবে পূরণ করা যায়। এক কথায় অর্থনীতি আমাদের এটাই শেখায়। এখন অর্থনীতির যে, আচ্ছা আমি আর একটা উদাহরণ দিতে পারি। ধরুন এই যে আহ, আহ, সীমিত সময়, আমার যে সময়, এই যে ধরুন 1 ঘন্টা আমি আচমনের হয়ে আপনাদের কিছু বলছি, অর্থনীতির সহজ পাঠ দিচ্ছি। এই সময়টা একটা উপকরণ। এই সময়টাকে আমি বিকল্প কিভাবে ব্যবহার করতে পারতাম? আমি ঘুমোতে পারতাম, আমি একটা গল্পের বই পড়তে পারতাম, আমি টিভি দেখতে পারতাম, আমি হোয়াটসঅ্যাপ ফেসবুক নিয়ে সময় কাটাতে পারতাম, আমি নিজে পড়াশোনা করতে পারতাম, আমি পড়াতে পারতাম ছাত্রছাত্রীদের। নানা রকম বিকল্প ব্যবহার আছে। অতএব সুষ্ঠুভাবে নির্বাচন করা, যেহেতু রিসোর্স গুলো স্কেয়ার, দুষ্প্রাপ্য, এবং সেগুলোর প্রত্যেকটারই বিভিন্ন বিকল্প ব্যবহার আছে, অতএব সেগুলোর ঠিক প্রপার ইউটিলাইজেশনটা খুব জরুরি। এইটা আমাদের ইকোনমিক্স শেখায়, হাউ টু ইউজ রিসোর্সেস, লিমিটেড রিসোর্সেস প্রপারলি ইন অর্ডার টু স্যাটিসফাই আনলিমিটেড হিউম্যান ওয়ান্টস। আচ্ছা, এবার আমি যাই যে অর্থনীতির মৌলিক সমস্যাগুলো ঠিক কি কি। যেহেতু উপকরণগুলোর সীমাবদ্ধতা আছে, সীমিত তারা, আহ, সেহেতু আমি যদি সমস্ত কিছু তৈরি করতে চাই, আমার যা কিছু আমার ভোগের কাজে লাগতে পারে, যা কিছু দিয়ে আমি আমার অভাব পূরণ করতে পারি, সবকিছু করা তো আমার পক্ষে সম্ভব হবে না। তাহলে এক্স ওয়াই জেড এরকম বিভিন্ন ব্যবহার যদি আমি চিহ্নিত করতে পারি, সেই ব্যবহারগুলোর মধ্যে সবকিছু আমি করতে পারবো না। তাহলে আমাকে ঠিক করতে হবে যে কোনটা করব আর কোনটা করব না। কোনটা করব ঠিক করা গেলেই অটোমেটিক্যালি কোনগুলো করব না এটা ডিসাইডেড হয়ে যাবে। যেমন আমি এখানে আমি বক্তৃতাটা দিচ্ছি, এটা নির্বাচন করেছি, মানেই আমি অন্যান্য বিকল্প পথগুলো বন্ধ রেখেছি। তাহলে অর্থনীতির মৌলিক সমস্যাগুলোর প্রথম সমস্যা হলো যে হোয়াট টু প্রডিউস অ্যান্ড বাই হাউ মাচ। অর্থাৎ ঠিক কি কি উৎপাদিত হবে। একটা অর্থনীতিতে সবকিছু উৎপাদন করতে পারবো না, ঠিক কি কি উৎপাদন করব এবং কতটা করে। প্রশ্নটা আমি রাখলাম, উত্তর কিভাবে পাওয়া যায় সেটা আমি পরে আসছি। এবার দ্বিতীয় প্রশ্নে আসা যাক। যে কোনো উৎপাদনই নানা রকম বিকল্প উপায়ে করা যায়। যেমন আহ, আমি কোনো একটা উৎপাদন পদ্ধতি অনেক শ্রম শক্তি কাজে লাগালাম, অনেক লোক নিয়োগ করলাম, ছোটখাটো কিছু যন্ত্রপাতি ব্যবহার করলাম, অল্প জমিতে আমি কাজটা করলাম। এটা এক ধরনের উৎপাদন কৌশল হতে পারে। আবার লোক বেশি রাখলাম না, যাদেরকে রাখলাম তারা ভীষণভাবে স্কিলড লেবার, এবং তারা যে সমস্ত যন্ত্রপাতিগুলো নিয়ে কাজ করছে খুব দামি দামি সফিস্টিকেটেড যন্ত্রপাতি। বা অনেকটা জমি, চাষের কাজ যদি বলি, অনেকটা জমিতে অল্প লোক কাজে লাগিয়ে আমি উৎপাদনটা করতে পারি। তাহলে নানা রকমের প্রোডাকশন টেকনিক হতে পারে। কোনোটাকে বলা হয় লেবার ইন্টেন্সিভ, বাংলায় বলা হয় শ্রম নিবিড়। কোনোটা ক্যাপিটাল ইন্টেন্সিভ, মূলধন নিবিড়। কোনোটা ল্যান্ড ইন্টেন্সিভ, জমি নিবিড়। শুনতে খারাপ লাগে জমি নিবিড়, কিন্তু বাংলা এভাবেই করা হয় আর কি আমাদের। তো আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে উৎপাদন নানা ভাবে করা যায়। এখন আমাকে তাহলে বাঁচতে হবে যে কোন উপায়ে করব। এই এতগুলো বিকল্পের মধ্যে
কোনটা নির্বাচন করব। আবারও দেখুন, নির্বাচনের একটা সমস্যা আসছে। সবকিছু তো আমি একসঙ্গে করব না, কোন পদ্ধতিতে করব, এটা হলো আমার দ্বিতীয় সমস্যা। আর তৃতীয় সমস্যা হলো, যখন আমি প্রথম দুটোর উত্তর পেয়ে গেছি যে আমি ABCD এই চারটে জিনিস তৈরি করব, আমি ঠিক এই পদ্ধতিতে করব, উত্তর পেয়ে গেছি। এবার আমাকে ঠিক করতে হবে যে যে উৎপাদনটা করা হলো সেটা কারা পাবে। উৎপাদন তো করার উদ্দেশ্য ভোগ, তাহলে ভোগ সবাই পাবে, সমানভাবে পাবে, কে বেশি পাবে, কে কম পাবে, অর্থাৎ কিভাবে এই উৎপাদিত দ্রব্যের বা পরিষেবার বন্টনটা হবে, ফর হুম টু প্রডিউস। এটা হলো অর্থনীতির মৌলিক প্রশ্নগুলোর মধ্যে তৃতীয় প্রশ্ন। তাহলে আবারও বলছি, আমি তিনটে প্রশ্নের উত্তর আমরা খুঁজি: কি উৎপাদিত হবে, কতটা পরিমাণ; দ্বিতীয়ত, কিভাবে উৎপাদিত হবে; এবং তৃতীয়ত, কার জন্য উৎপাদিত হবে, কাদের মধ্যে বণ্টিত হবে। তাহলে উত্তরগুলো আমাকে মীমাংসা করতে হবে। এছাড়াও আরো অনেক প্রশ্ন অবশ্যই আসে, এগুলো মৌলিক প্রশ্নের মধ্যে পড়ে। এখন এই প্রশ্নের উত্তর কে দেবে সেটা নির্ভর করে কি ধরনের অর্থনীতি আমরা কনসিডার করছি। তিন রকমের অর্থনীতি হতে পারে, যার মধ্যে প্রথম দুটো হলো একদম চরম, মানে এক্সট্রিম দুটো ফর্ম। প্রথমটাকে বলা হয় বাজার অর্থনীতি, অর্থাৎ অবাধ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, যার জনক জনক হলেন, আপনারা অনেকেই হয়তো তার নাম শুনে থাকবেন, অ্যাডাম স্মিথ, যাকে অর্থনীতির জনক বলা হয়। আমি বলি বাজার অর্থনীতির জনক। 1776 সালে তিনি একটা বই লেখেন। এর আগে অর্থনীতি কোনো শাস্ত্র ছিল না, এটাকে যারা 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 দর্শন শাস্ত্রে, প্লেটো, অ্যারিস্টটল, দর্শন শাস্ত্রের পণ্ডিত ছিলেন, তারাই নানা জায়গায় নানা রকম অর্থনৈতিক ধারণাবলী লিখে রেখেছিলেন। প্রথম অর্থনীতিকে একটা শাস্ত্রের চেহারা দিলেন অ্যাডাম স্মিথ। তিনি বললেন অর্থনীতি হলো একটা সম্পদের শাস্ত্র। সম্পদ মানে কিন্তু, আবারও বলছি, সোনা দানা টাকা পয়সা এগুলো নয়। সম্পদ মানে অর্থনৈতিক উপকরণ, রিসোর্সেস, যেগুলোর অভাব, মানুষের অভাব মোচন করার ক্ষমতা যেগুলোর আছে। তা তিনি একটা বই লিখলেন, অ্যান এনকোয়ারি ইনটু দ্য অরিজিন অ্যান্ড নেচার অফ ওয়েলথ অফ নেশনস, 1776 সালে। সেই বইতে তিনি তখনকার যে ইউরোপের, বিশেষত ইংল্যান্ডের যে আহ, নীতি ছিল, পলিসি ডিসিশন ছিল, সেগুলোর বিরোধিতা করলেন। তখনকার সময় আহ, বাণিজ্যকে খুব সন্দেহের নজরে দেখা হতো, কারণ বাণিজ্য করার মাধ্যমে আমি যদি বিদেশের জিনিস কিনি, তাহলে আমার দেশ থেকে টাকা পয়সা চলে যাবে ওর দেশে। হ্যাঁ, আমি যদি বিদেশকে আমার টাকা, আমার জিনিসপত্র বিক্রি করতে পারি, মানে রপ্তানি করতে পারি, তাহলে টাকা পয়সা, সোনা দানা, যেটাকে তখনকার বুলিয়ান্স বলা হতো, একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, সেগুলোকে আমরা পাবো। তাহলে তখনকার ধারণা এরকম ছিল, যেটাকে আমরা মার্কেন্টাইলিজম বলি, বাণিজ্যবাদী চিন্তা ভাবনা। সেটা বক্তব্য ছিল যে বাণিজ্য ভালো মানে রপ্তানি বাণিজ্য ভালো, আমদানি বাণিজ্য মোটেই ভালো কথা নয়, কারণ সেটা দেশের সম্পদের ক্ষয় ঘটাবে। অতএব রপ্তানি বাড়াও, কিন্তু আমদানিকে সন্দেহের চোখে দেখো। বিদেশের সঙ্গে অত বন্ধুত্ব করার কোনো কারণ নেই। সরকার খুব বেশিভাবে বাণিজ্যকে নিয়ন্ত্রণ করত। অ্যাডাম স্মিথ বললেন এটা করে দেশের কিন্তু ক্ষতি হচ্ছে। তিনি বললেন প্রত্যেকটা মানুষ, যে কিনা সেন ম্যান যেটাকে বলা হচ্ছে, আমি বাংলায় বলতে পারি যে যার যুক্তি বুদ্ধি চিন্তা চেতনা আছে, সে আনা, হ্যাঁ, যে নিজের ভালোটা বোঝে, সে চায় নিজের স্বার্থ সিদ্ধি করতে। প্রত্যেকটা মানুষকে যদি নিজের স্বার্থ সিদ্ধি করতে আমরা অ্যালাউ করি, দিই, তাহলে সমাজে, দেশের এবং দশেরও স্বার্থ সিদ্ধ হবে, সবার মঙ্গল হবে। অতএব তাদেরকে নিয়ন্ত্রণ করার কোনো প্রয়োজন নেই, নিয়ন্ত্রণ করতে গেলে হিতে বিপরীত হবে। তার মানে বিভিন্ন ব্যক্তির একজনের ভালো হওয়াটা যে আরেকজনের খারাপ হতে পারে, মানে স্বার্থের যে একটা সংঘাত আসতে পারে, সেটা তিনি ভাবলেন না। তিনি বললেন সবাইকে নিজের মতো ছেড়ে দাও, সবাই নিজের ভালো বোঝে। একজন ভোক্তা যে চায় নিজের উপযোগিতাটাকে সর্বাধিক করতে, তাকে ছেড়ে দাও, যা যা তার ইচ্ছা হয় তাকে ভোগ করতে দাও। একজন উৎপাদক যে চায় নিজের মুনাফাটা সব থেকে বেশি করতে, তাকে ছেড়ে দাও,
তার যা মনে হয় সেটাই উৎপাদন করতে দাও। তিনি বলতেন এই ব্যবস্থাটার নাম তিনি দিয়েছিলেন ফ্রি এন্টারপ্রাইজ ক্যাপিটালিস্টিক সিস্টেম, যেটাকে লাসা ফেয়ার বলা হয়। লাসা ফেয়ার ক্যাপিটালিজম। একটু শক্ত শক্ত কথা এগুলো মনে হতে পারে, আমি একটু গল্পের ভাষায় বলি যে একটা বাড়িতে বাচ্চাদের যা খুশি করতে দাও, বাচ্চা বড় যার যেটা ইচ্ছে হয় করতে দাও, সে ভালো থাকলে সবাই ভালো থাকবে। অর্থাৎ অভিভাবকত্ব ফলানোর কোনো প্রয়োজন নেই, বড়দের শাসন করার কোনো প্রয়োজন নেই, সবাইকে নিজের ইচ্ছা মতো কাজকর্ম করতে দাও। এটা ছিল অ্যাডাম স্মিথের বাজার অর্থনীতির যুক্তি। তাহলে এই ধরনের অর্থনীতি যেখানে সরকার আছে, সরকারের রাজনৈতিক যে ভূমিকাটা সেটা তো সে পালন করবেই, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে কোনো রকম হস্তক্ষেপ করবে না, নো গভর্নমেন্টাল ইন্টারভেনশন, এরকম যদি হয় সেটাকে বলবো অবাধ বাজার অর্থনীতি। সেখানে এই এই যে তিনটে প্রশ্ন আমি বললাম, কি উৎপাদিত হবে, কিভাবে হবে, কার জন্য হবে, এই সমস্ত প্রশ্নের উত্তর দেবে একজন, সে হচ্ছে বাজার। বা আরো অ্যাডাম স্মিথের ভাষায় বলতে গেলে বাজারের একটা অদৃশ্য হাত আছে, একটা অদৃশ্য হাত, যেটা ওপর থেকে, যেটা আমরা দেখতে পাই না, কিন্তু ওপর থেকে সমস্ত অর্থনৈতিক কাজকর্ম, সমস্ত অর্থনৈতিক সিদ্ধান্তকে সে পরিচালিত করছে। বাজার বলতে কি বোঝায়? হ্যাঁ, বাজার বলতে আপনারা চারপাশে যেটা দেখেন সেটা কি, একদল ক্রেতা আছে, একদল বিক্রেতা আছে। ক্রেতারা তাদের চাহিদা নিয়ে, ক্রয় ক্ষমতা নিয়ে বাজারে তাদের দাবিটাকে রাখছে যে এই জিনিসগুলো দিন। বিক্রেতারা তাদের উৎপাদিত জিনিস নিয়ে বাজারে এসছে, অফার করছে। তাহলে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে যখন ইন্টারাকশন হচ্ছে, তখন সেখান থেকে কোন জিনিসটা উৎপাদিত হবে আর কোনটা হবে না তার উত্তর কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। কমন সেন্স। দেখুন, এর জন্য কিন্তু অর্থনীতির খুব একেবারে গূঢ় তত্ত্ব জানার দরকার হয় না, সাধারণ বুদ্ধিতেই বোঝা যায় কোন একটা জিনিসের বাজার নেই বা এর বাজার খুব ভালো। এটা আমরা এটা আমরা সাধারণ কথায়, চলতি কথায় ব্যবহার করি। তো এটা বলতে আমরা ঠিক কি বোঝাই? কোন একটা জিনিসের বাজার নেই মানে লোকে সেই জিনিসটা কিনতে চাইছে না, মানে যথেষ্ট পরিমাণে দাম দিতে চাইছে না। বাজার হচ্ছে একটা নিলাম ব্যবস্থার মতো, একটা অকশন সিস্টেম, যেখানে লোকে কি করে, কোন একটা জিনিস পাওয়ার জন্য দর হাঁকে, বিড করে। সেই বিড থেকে যখন যখন আমি আমার কোনো একটা দোকানে গিয়ে জিজ্ঞেস করি যে অমুক জিনিসটা আছে, তিনি বললেন হ্যাঁ আছে। আমি জিজ্ঞেস করলাম কত দাম, উনি বললেন এত দাম। আমি দুটো জিনিস করতে পারি, আমি বললাম ও না, তাহলে চলে যাই। অথবা আমি বললাম আচ্ছা একটা দিন। তাহলে আমার মতো আরো অনেকে ওই দামে জিনিসটা কিনতে চাইলো। তাহলে দোকানদারের মাধ্যমে, ডিস্ট্রিবিউটারের মাধ্যমে যে লোকটি ওই জিনিসটা উৎপাদন করছে, সেই উৎপাদকের কাছে কিন্তু একটা সিগন্যাল পৌঁছে যাচ্ছে যে এই জিনিসটা জন্য এতজন লোক এত টাকা দাম দিতে ইচ্ছুক, তাহলে এই জিনিসটা তৈরি করলে আমার এত রোজগার হবে। আর তার একটা ধারণা আছে যে এই জিনিসটা তৈরি করতে তার এত ব্যয় হবে, কারণ উৎপাদন তো এমনি এমনি হবে না, তার জন্য তাকে তো বিভিন্ন উৎপাদিত জমি, শ্রম, মূলধন এগুলোকে নিয়োগ করতে হবে। তাহলে তিনি যদি দেখেন যে যা তার রোজগার হবে তার থেকে ব্যয়টা কম, তাহলে তার কিছু মুনাফা থাকবে, তাহলে তিনি বলবেন সেটা উৎপাদন করব। আর যদি উল্টোটা হয়, যে সেই জিনিসটা দাম দেখে অনেকেই সরে যাচ্ছে, কিনতে চাইছে না, যথেষ্ট পরিমাণের ইচ্ছা শক্তি প্রকাশ করছে না, ইচ্ছা ভেতরে থাকলেও সেটার জন্য বিড করছে না, তাহলে সেই সিগন্যালটাও কিন্তু যিনি উৎপাদক তিনি পাচ্ছেন। এবং সেই সিগন্যালটা কেমন সিগন্যাল? না, সেটা নেগেটিভ সিগন্যাল। সেটা আহ, তাকে বলছে যে এই জিনিসটা তৈরি করলে কিন্তু আহ, যা রোজগার হবে সেটা দিয়ে আমার ব্যয়টা মনে হয় আমি তুলতে পারবো না। তাহলে সেই সিগন্যাল দেখে তিনি অটোমেটিক্যালি সিদ্ধান্ত নিচ্ছেন যে সেটা তৈরি করবেন না। তাহলে তার মানে কি, ক্রেতা এবং বিক্রেতাকে যদি আমি ইন্টারাক্ট করতে দিই, ক্রেতারা কিন্তু বিক্রেতাকে সিগন্যাল দিয়ে বুঝিয়ে দেবেন যে এই জিনিসগুলো উৎপাদন করুন, এগুলো আমি কিনবো, তার জন্য দাম দিতে আমি রাজি আছি। বিক্রেতারা দেখছেন যে সেগুলো তৈরি করলে মুনাফা হবে, অতএব তারা তৈরি করছেন।
যে জিনিসটার জন্য বেশি দাম দিতে রাজি সেগুলো বেশি করে তৈরি হচ্ছে, যেগুলোর জন্য ততটা রাজি নয় সেগুলো কম করে তৈরি হচ্ছে। যে জিনিসগুলো একেবারেই কেউ কিনতে সেভাবে চায় না, মানে সেটা উৎপাদন ব্যয় যা, হ্যাঁ, সেই তুলনায় লোকে সেটা দিতে চায় না, টাকা খরচা করতে চায় না, সেগুলো আস্তে আস্তে কি হবে, উৎপাদন করা বন্ধ হয়ে যাবে, মানে সেগুলো বাজার থেকে প্রস্থান করবে, চলে যাবে। এইভাবে বাজার কিন্তু দেখুন প্রথম প্রশ্নটার উত্তর দিয়ে দিচ্ছে। তাহলে বাজারে যে জিনিসটার চাহিদা আছে সেই জিনিসটাই যোগান দেওয়া হবে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর পাওয়া গেল, কোন জিনিসটা তৈরি হবে কতটা পরিমাণে। দ্বিতীয় প্রশ্নটাও বাজারে কিন্তু উত্তর দিয়ে দেবে। দ্বিতীয় প্রশ্ন কি না, কিভাবে উৎপাদিত হবে, আমি বেশি শ্রম ব্যবহার করব, কম মূলধন, নাকি উল্টোটা কম শ্রম বেশি মূলধন। এখানেও কমন সেন্স দেখুন, যদি দেখা যায় যে শ্রমটা খুব সস্তায় কিনতে পাচ্ছি, তাহলে আমি শ্রম বেশি করে ব্যবহার করব। মূলধন যদি দামি হয়, যন্ত্রপাতির খুব দাম, তাহলে বেশি যন্ত্রপাতি আমি অ্যাফোর্ড করতে পারবো না। আর যদি উল্টোটা হয় যে শ্রম দামি, মূলধন ততটা দামি নয়, তাহলে আমি এমন পদ্ধতি, এমন উৎপাদন কৌশল গ্রহণ করব যেখানে আমি শ্রম কম, মূলধন বেশি ব্যবহার করব। এখন কোনো একটা উৎপাদন, কোনো একটা উপাদান, শ্রম বা মূলধন বা জমি, এটা দামি না সস্তা, সেটা নির্ভর করে তার দুষ্প্রাপ্যতা আছে না নেই তার উপর। দুষ্প্রাপ্যতা মানে স্কেয়ারসিটি, এটা একটা আপেক্ষিক ধারণা। কোনো একটা জিনিস আছে কিনা সেটা কিন্তু অ্যাবসলিউট কোনো কনসেপ্ট নয়। আপেক্ষিক মানে কার অপেক্ষা, চাহিদার অপেক্ষা। অর্থাৎ যতটা চাওয়া হচ্ছে সেই তুলনায় কি অনেক আছে, অনেক আছে মানে প্লেন্টিফুল, তার মানে সেটা দুষ্প্রাপ্যতা সেরকম নেই। যে জিনিসটা প্রয়োজনের তুলনায় অনেক আছে সেটার দাম কম হয়। আর যে জিনিসটা প্রয়োজনের তুলনায় ততটা নেই, আপেক্ষিকভাবে দুষ্প্রাপ্য, রিলেটিভলি স্কেয়ার্স, তাহলে সেই জিনিসগুলোর দাম বেশি হবে, সেই উপাদানগুলোর দাম বেশি হবে। তাহলে এখানেও দেখুন বাজার, কিন্তু এটা কিসের বাজার, দ্রব্যের বাজার নয়, উপাদানের বাজার। দ্রব্যের বাজারে যে উৎপাদন প্রতিষ্ঠান সে কিন্তু বিক্রেতা, আর আমাদের মতো যারা হাউস হোল্ড বা ব্যক্তিবর্গ, পরিবারবর্গ, তারা হচ্ছে ক্রেতা। উল্টো দিকে উপাদানের বাজারে, ধরা যাক শ্রমের বাজারে, শ্রম বিক্রয় করি কারা, আমরা, আমাদের মতো পরিবারবর্গ, হাউস হোল্ড যারা, তারা শ্রম শক্তি বিক্রি করে। কেউ কেউ মগজ বিক্রি করে, কেউ কেউ গতর বিক্রি করে, মানে ম্যানুয়াল লেবারও হতে পারে, আবার ফিজিক্যাল লেবারও হতে পারে। আর সেই শ্রমশক্তিটা কেনে কে, উৎপাদন প্রতিষ্ঠান, কারণ উৎপাদনে কাজে লাগাবে। তার মানে ক্রেতা আর বিক্রেতার ভূমিকাটা এখানে পরিবর্তন হয়ে গেল। কিন্তু চাহিদার তুলনায় যোগান বেশি না কম, সেই অনুযায়ী দাম নির্ধারিত হলো। আর সেই দামের দিকে তাকিয়ে উৎপাদক ঠিক করবে কিভাবে উৎপাদন করবেন, কোন ধরনের উৎপাদন কৌশল তিনি ব্যবহার করবেন। দ্বিতীয় প্রশ্নের উত্তরও বাজারই দিল। তৃতীয় প্রশ্ন হলো যে উৎপাদনের সুফল কারা কারা ভোগ করবেন, মানে কাদের মধ্যে এটা বন্টিত হবে, রিওয়ার্ডেড হবেন কারা। কমন সেন্স এখানেও কি বলে না, যারা যারা উৎপাদন কার্যে অংশগ্রহণ করেছেন, যারা যারা কন্ট্রিবিউট করেছেন, কিছু অবদান রেখেছেন, তাদেরই এটা প্রাপ্য। এখন অবদান তো সবার সমান হয় না, সেই জন্য প্রাপ্য সবার সমান হয় না। আমরা আমাদের চারপাশে যেটা দেখি, সব মানুষই কি সমান পায়, সবাই কি একই রকম রোজগার করে? একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে টাকাটা রোজগার করে, একজন ঝাড়ুদার একই কোম্পানির, সেও কি একই মাইনে পায়? নিশ্চয়ই নয়। কেন পায় না সেটাও আপনারা সবাই প্রায় জানেন, আমি জাস্ট তত্ত্বগতভাবে জিনিসটা বলছি। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে স্কিল অ্যাকোয়ার করেছে, যে যেটা পড়াশোনা করে শিখেছে, সেটা তার মতো খুব বেশি লোকের কাছে নেই। তাহলে যে স্কিলটা অনেক লোকের কাছে নেই, সেটা চাহিদার তুলনায় অপেক্ষাকৃত স্বল্প, তার ফলে সেটার দাম বেশি। আর যে ঝাড়ুদার, ঝাড় দেওয়ার কাজ তো তার মতো সবাই প্রায় করতে পারে, এটা তো আনস্কিলড একটা অ্যাক্টিভিটি। হ্যাঁ, ঝাড় দিতে গেলেও কিছু স্কিল লাগে, কিন্তু সেটা সামান্য, যে কেউ দুদিন করলে শিখে যাবে। অতএব তার মতো আরো অনেকে ঝাড় দেওয়ার জন্য রয়েছে। তার মানে চাহিদার তুলনায় যোগানটা অনেক বেশি, সেই কারণে সেটার দাম কম, ঝাড়ুদার দাম পায় না। তার মানে
বাজার বাজারের নিজস্ব নিয়মে এই ভাগটা ঠিক করে। যে সমস্ত মানুষ খুব স্কিলড, খুব ট্যালেন্টেড, যার মধ্যে আহ পিতৃপুরুষের থেকে পাওয়া মগজ হোক বা নিজের অর্জিত বিদ্যা হোক, সে এমন কিছু দ্রব্য বা পরিষেবার যোগানদার যেটা তার মতো খুব বেশি কেউ পারে না, তাহলে সে খুব ভালোভাবে রিওয়ার্ডেড হবে, মানে সে বেশি ভাগ পাবে। আর যে সেটা করতে পারেনি, যে অতটা দক্ষ নয়, যে আহ, অন্যদের মতো অতটা ভালো পারে না, তার মতো অনেকেই পারে, তাহলে সে ভালো থাকবে না, খারাপ থাকবে। তাহলে দেখুন, বাজার যেভাবে এই ভাগটাকে ঠিক করে, সেটা কিন্তু সেটার মধ্যেই একটা কিন্তু অসাম্য লুকিয়ে রয়েছে। কারণ বাজারের তো কোনো মন নেই, অতএব বাজার যখন এই ভাগটা করে, তখন সে কিন্তু আহারে ও কম পেলে কি করে চলবে, ও এত বেশি বা কেন পাবে, এইটা ভাবে না। যার যেমন প্রাপ্য, যার যেমন ক্ষমতা, তাকে সেইভাবে রিওয়ার্ড করে। তার ফলে বড় লোক উত্তরোত্তর বড় লোক হয়, গরিব লোক আরো গরিব হয়, বাঁচার মতো অবস্থায় তার হয়তো থাকে না, এলিমিনেটেড হয়ে যায়। সেই কারণে বাজার অর্থনীতির একটা গন্ডগোলের জায়গা আছে। এটা চরম বৈষম্য সৃষ্টি করে, আয় এবং সম্পদের বন্টনের বৈষম্য সৃষ্টি করে। সেই কারণে বাজার অর্থনীতির ঠিক উল্টো একটা এক্সট্রিম ফর্ম হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি বা সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমি, যেখানে বাজার বলে কিছু নেই, ব্যক্তি পুঁজি বলে কিছু নেই, সভেরেনিটি বা সার্বভৌমত্বের ধারণাটা নেই। আমি একজন কনজিউমার, আমি কিন্তু নিজে চুজ করতে পারি না যে আমি কোন কোন জিনিসগুলো কতটা পরিমাণে কিনবো, কি কি জিনিস ভোগ করব। আমি একজন উৎপাদক, আমার এই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা নেই যে আমি কোন জিনিসটা তৈরি করব, করলে আমার লাভ হবে। কারণ আমার লাভটা আমাকে ডিসাইড করতে দেওয়া হয় না। তাহলে কে ভূমিকাটা পালন করে? না, দেশের সরকার, রাষ্ট্র। এবং সরকারটা কে? না, সে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য প্রোলেটারিয়াট ক্লাস, অর্থাৎ সর্বহারা শ্রেণীর প্রতিনিধি। সবাই মিলে তাকে নির্বাচন করেছে। তার কাজ হলো এই বন্টনের বৈষম্যটাকে যতটা সম্ভব কমিয়ে আনা, সব মানুষের মধ্যে সমানভাবে বন্টন করে দেওয়া। সরকারই ঠিক করে কোন জিনিসটা কে করবে, কোনো ব্যক্তি মালিকানা নেই পুঁজির, কে কি কাজ করবে, কে কত রিওয়ার্ডের হবে, এই সমস্তটা ঠিক করে দেয় সরকার। তাহলে এটা একদম এক্সট্রিম দিক, যেখানে কোনো ব্যক্তি স্বাধীনতা সেই অর্থে নেই, ভোগের ক্ষেত্রেও নেই, উৎপাদনের ক্ষেত্রেও নেই। তাহলে যে কোনো, এটার ভালো দিক কি? না, এটা সাম্য তৈরি হবে। কিন্তু এটার খারাপ দিক কি? না, এতে এফিসিয়েন্সি কমে যাবে। এফিসিয়েন্সি ঠিক বাংলা শব্দ হয় না। এফিসিয়েন্সি কথাটার মানে হলো দ্য সোসাইটি ইজ গেটিং দ্য ম্যাক্সিমাম বেনিফিট ফ্রম ইটস স্কেয়ার্স রিসোর্সেস। অর্থাৎ সীমিত উপকরণটাকে যতটা সম্ভব কাজে লাগিয়ে, ধরুন আমি একটা কেক তৈরি করছি, আমার কাছে ময়দা, চিনি, মাখন এই সমস্ত আছে, সেটা দিয়ে কতটা বড় সাইজের একটা কেক তৈরি করা যায়, এটা হচ্ছে এফিসিয়েন্সি। আর সেই কেকটা কয়েকজনের মধ্যে টুকরো করে ভাগ করে দেওয়া, সেই ভাগটা কতটা সমতা, ভাগের মধ্যে কতটা সমতা হইল, সেটা হচ্ছে ইকুইটি। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যদি আমি কেকের সাইজটাকে বড় করতে চাই, তাহলে ভাগগুলো সমান হবে না। আবার যদি আমি ভাগ সমান করে দিতে চাই, তাহলে কিন্তু সাইজটা যতটা হতে পারতো তার থেকে হয়তো একটু কম হবে। এটা, এই ব্যাপারটাকে আমি কেক দিয়ে বললাম। এটাই ভাবুন যে দেশে যদি সরকার সমস্ত মানুষকেই সমানভাবে রাখে, তাহলে যে বেশি ট্যালেন্টেড সে ভাববে, আরে আমি ওই লোকটার থেকে এত বেশি ট্যালেন্টেড, অথচ ও যেমন আছে আমিও তেমনই আছি, তাহলে আমি আমার যে ক্ষমতা সেটাকে মানে সব থেকে বেশি ভাবে ব্যবহার করতে কি চাইবো? কোনো ইনসেনটিভ বা উৎসাহ কি পাবো? পাবো না। কারণ সরকারি চাকরিতে যেমন হয়
ভালো করে খাটলেও যা রোজগার হবে, খারাপ করে খাটলেও তাই রোজগার হবে। কোনো ইনসেনটিভ নেই, পজিটিভ ইনসেনটিভও নেই, নেগেটিভ ইনসেনটিভও নেই যে আমি যদি ফাঁকি মারি আমার চাকরি চলে যেতে পারে, সেই ব্যাপারটাও নেই। তাহলে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে, এক্ষেত্রেও তাই হবে, ইনএফিসিয়েন্ট একটা আউটকাম হবে। আহ তাহলে ইকুইটি দেখতে গিয়ে কিন্তু, হ্যাঁ, শুভাপতি একটা প্রশ্ন করেছেন, উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্ত হয়। উৎপাদনশীলতাটা তো নির্ভর করে মানুষ কতটা এফোর্ট দিচ্ছে তার উপর। ধরুন আপনার কাছে অনেক পুঁজি আছে, আপনি অনেক নতুন নতুন কারখানা সৃষ্টি করতে পারেন, তাতে অনেক লোকের আহ, একটা কর্মসংস্থান হবে, তার রোজগার হবে, অনেক লোক খেয়ে পড়ে বাঁচবে। এবার যদি বলা হয় যে না, আমি কেকের একটা ভাগ বড় একটা ভাগ ছোট করতে দেব না, যার আছে তার কাছ থেকে টাকা নিয়ে নেব, যার নেই তাকে দেব, যার বড় কেক কেকের টুকরো তার কাছ থেকে একটুখানি কেটে নেব, যে ছোট্ট একটা এক পাতলা কেক পেয়েছে তাকে আমি সেটা দিয়ে দেবো। তাহলে এই যে পুনর্বন্টন রিডিস্ট্রিবিউশন করার যে প্রবণতা, সাম্য আনার দিকে অসাম্য কমানোর জন্য, এটাতে উৎপাদনশীলতা হ্রাস পেতে বাধ্য। তার কারণ যে লোকটাকে বলা হচ্ছে যে তোমার থেকে দিয়ে দাও, মানে তাকে ট্যাক্স করা হচ্ছে, এবং সেটা প্রোগ্রেসিভ ট্যাক্স, মানে প্রগতিশীল কর ব্যবস্থা। যত আয় বেশি তত করের হার বেশি, যত বড় লোক তত বেশি রেটে 30%, 40%, 50% আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। তখন তার মনে হবে আরে আমি রোজগার করছি, শুধু তো নয় আমার জন্য তো কত লোক রোজগার করছে, তার জন্য যদি 50% সরকারই নিয়ে নেয় এবং বিভিন্ন গরিব গুরব মানুষের মধ্যে বন্টন করে দেয়, তাহলে আমার দরকারটা কি আছে দেশ সেবা করার? আমি তার মানে আমি যতটা এফোর্ট দিতে পারতাম, যতগুলো কারখানা খুলতে পারতাম, ততগুলো খুলবো না। থাক, রোজগার করলে যদি ট্যাক্সই দিতে হয়, অত রোজগার করার আমার দরকার নেই। তাহলে আমি আমার আপ্রাণ যে চেষ্টাটা করছিলাম নিজের অবস্থার সব থেকে উন্নত করার, সেই চেষ্টাটা করব না। তার মানে দেয়ার ইজ এ ট্রেড অফ বিটুইন এফিসিয়েন্সি অ্যান্ড ইকুইটি। ট্রেড অফ কথাটা ইকোনমিক্সে খুব জরুরি, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। কোনো কিছুই সস্তায় পাওয়া যায় না। আমি যদি কোনো কিছু পেতে যাই তাহলে কিন্তু অন্য কিছু হারাতে হবে। আমি যদি ইকুইটি অ্যাচিভ করতে চাই তাহলে কিন্তু আমার এফিসিয়েন্সি লস হবে। আর যদি আমি এফিসিয়েন্সি রাখতে চাই তাহলে কিন্তু আমি ইকুইটি অ্যাচিভ করতে পারবো না। এই কনটেক্সটে একটা, আমি একটু প্রসঙ্গ থেকে বেরিয়ে গিয়ে একটা প্রাত্যহিক উদাহরণ দিই। মানে ধরুন এই যে প্যান্ডামিক সিচুয়েশন চলছে, এই যে কোভিড-19 এই গত 6 মাস ধরে আমাদের যে চলছে, যেটা 6.5 মাস হতে চললো, সেটাও কিন্তু একটা ট্রেড অফ। খেয়াল করে দেখুন, যাতে কোভিডের সংক্রমণ না বাড়ে সেই কারণে সেটার দিকে চেয়ে আমাদের লকডাউন করা হলো, তাই তো? তাহলে লকডাউনে আশা করা হচ্ছে যে কম মানুষে মানুষের আহ, দেখা, মানে সরাসরি সংস্পর্শে আসার ব্যাপারটা অনেকটা কমবে। যদি বাস ট্রাম ট্রেন ইত্যাদি না চলে তাহলে সংক্রমণ কমবে, মানুষ বেঁচে যাবে। কিন্তু একদিক থেকে যেমন বেঁচে যাবে, অন্য দিক থেকে এমন মারা যাবে তো। কারণ কত লোক রোজগার হারাবে যদি আহ আহ, দৈনন্দিন কাজকর্ম এত ব্যাহত হয়। এটা তো কাউকে বলে বোঝাতে হবে না যে লক আউটের ফলে বিশাল উৎপাদনশীলতা হার হ্রাস পেয়েছে। আমাদের যে জিডিপি, সেটা 23% কমে গেছে। এই জিডিপি কাকে বলে আমি একটু পরে আসবো সময় পেলে। আহ কমে গেছে। তাহলে মানুষ যদি কাজ করতে না বেরোতে পারে, রোজগার করতে না পারে, কাজ যদি হারায়, ধরুন একটা ফার্ম, তার যা বিক্রি, সে একটা কোনো প্রোডাক্ট তৈরি করে যেটা কাস্টমাররা কিনছে না, তাহলে সে তার প্রোডাকশন লেভেল কমাতে বাধ্য হবে। তাহলে সে কিভাবে সেটা অ্যাচিভ করবে? ছাঁটাই করে, কর্মী ছাঁটাই করে, বা কর্মীদের আহ মাইনে কমিয়ে দিয়ে। তাতে কি হবে? আপনি একদিক থেকে কোভিড-19 থেকে কিছুটা মানে আশঙ্কা মুক্ত হলেন, আপনি বেঁচে রইলেন, কিন্তু আপনার রোজগার কমে গেল। তাহলে কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। আবার আপনি যদি লকডাউন তুলে দেন যে আবার রোজগার আগের মতো জায়গায় ফিরিয়ে আনবো, তাহলে কিন্তু সংক্রমণের আশঙ্কা আবার বেড়ে যাবে। তাহলে ট্রেড অফ মানুষ সবসময় ফেস করে। এই ব্যাপারটা আমি পরে সময় পেলে আরেকবার আমি আসবো। তাহলে আমি যেটা বলছিলাম, বাজার অর্থনীতিতে সমস্ত প্রশ্নের মীমাংসা করে সরকার, আর সমাজতান্ত্রিক অর্থনীতিতে, কমিউনিস্ট ইকোনমিতে, যেমন যেটা ইউএসএসআর, সোভিয়েত রাশিয়ার পূর্বতন, যেটা 1989 এর আগে,
বা কিউবা, নর্থ কোরিয়া, এই সমস্ত দেশে যেটা করা হয়েছে যে সমস্তটাই দেশের সরকার নিয়ন্ত্রণ করবে, ব্যক্তি নিয়ন্ত্রণ করবে না। এই দুটো এক্সট্রিমের প্রত্যেকটারই ভালো দিক খারাপ দিক দুটোই আছে। প্রাইভেট সেক্টরের চাকরি সেটাও যেমন, সেটা হয়তো রিওয়ার্ডিং কিন্তু খুব রিস্কি। গভর্নমেন্ট সেক্টরের চাকরি খুব সেফ কিন্তু সেরকম ইনসেনটিভ নেই। তার মানে আবার সেই ইকুইটি এফিসিয়েন্সি ট্রেড অফ, তাই না? অতএব সারা বিশ্বে যে আমরা দেশগুলোর দিকে যদি নজর রাখি দেখতে পাবো কোনো দেশেই কিন্তু একদম পুরোপুরি ক্যাপিটালিজম নেই, আবার পুরোপুরি সোশ্যালিজম নেই। তাহলে যেটা আছে সেটা হচ্ছে মিক্সচার, অর্থাৎ বাজারের এবং সরকারের একটা সহাবস্থান লক্ষ্য করা যায়। কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলো বাজারের উপরে পুরোপুরি ছেড়ে দেওয়া হয়। কেন ছেড়ে দেওয়া যায় না, সেখানে বাজারে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে যে ফ্রি ইন্টারাকশন, সেখান থেকে যে বাজারের যে পরিণতি বা ফলাফলটা হয়, আউটকাম বলতে পারি আমরা, সেটা বাঞ্ছনীয়, ডিজায়ারেবল আউটকাম, ডিজায়ারেবল ফর দ্য সোসাইটি, সমাজের পক্ষে বাঞ্ছনীয় বলে মনে করা হয়। কিন্তু সব ক্ষেত্রে সেটা হয় না। কখনো কখনো দেখা যায় বাজার এফিসিয়েন্সি ঠিক মতো ক্রিয়েট করতে পারছে না, বাজার ইকুইটি তৈরি করতে পারছে না, সেখানে কিন্তু সরকারের প্রয়োজন আছে। এছাড়াও বাজারকে কাজ করতে গেলে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে কন্ট্রাক্ট, সেটা যাতে ভায়োলেটেড না হয়, সেটা কেউ অমান্য করতে না পারে, সেটা তো দেখতে হবে। তার জন্য পুলিশ চাই, তার জন্য কোর্ট চাই। অতএব সেটা তো সরকারের একটা নজরদারি তো থাকতেই হবে। আমি ক্রেতা, আমি একটা দোকানে গিয়ে বললাম এই জিনিসটা দিন তো, জিনিসটা নিলাম, চলে গেলাম। আমাকে বললো আরে পয়সাটা দিয়ে যান, আমি বললাম পয়সা দেবো না, কিছু করতে পারবি? বা উল্টোটা হলো, আমাকে জিনিসটা দিল না, পয়সাটা নিল। হয়তো আমি কোনো একটা ফ্লিপকার্টে একটা জিনিস কিনছি, আমি কার্ডে পে করে দিলাম কিন্তু জিনিসটা এলো না। তাহলে আমার তো নালিশ জানানোর একটা জায়গা থাকতে হবে, কনজিউমার ফোরাম একটা জায়গা থাকতে হবে, তো কোর্টকে আমি অ্যাপিল করব, সেই অনুযায়ী কোর্ট বিচার করবে, পুলিশ ধরে নিয়ে যাবে। সেগুলো প্রোভাইড করবে কে? দেশের সরকার, দেশের রাষ্ট্র। অতএব বাজারকে ঠিক মতো কাজ করতে গেলে সরকারের নজরদারির প্রয়োজন আছে। দ্বিতীয়ত, বাজার নানা রকমের হয়। যদি বাজারে ক্রেতা এবং বিক্রেতা দুটোরই সংখ্যা অসংখ্য হয়, প্রচুর ক্রেতা প্রচুর বিক্রেতা পরস্পরের মুখোমুখি হচ্ছে, তাহলে কিন্তু সেটাকে আমরা বলি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। সেটা কিন্তু খুব ভালো। সেখানে কোনো একজন ব্যক্তি ক্রেতা বা ব্যক্তি বিক্রেতা বিশেষ প্রভাব বিস্তার করতে পারে না। একটা সমুদ্র থেকে আমি যদি এক বালতি জল তুলে নিই, তাহলে কি সমুদ্রের জল কমে যায়? কখনোই না। তার মানে যে বাজারে 1 লাখ ক্রেতা আছে, সেই বাজারে যদি একজন ক্রেতা বাজার ছেড়ে চলে যায় রাগ করে, তাহলে বাজারের চাহিদার উপরে কোনো প্রভাব পড়ে না। কিন্তু যে যে বাজারে 2 জন বা 3 জন কি 4 জন ক্রেতা আছে, সেখানে বিক্রেতা অনেক কিন্তু ক্রেতা 4 জন, মানে ধরা যাক 2000 টাকা দামের ইলিশ মাছ একটা বাজারে কয়েকজন হাতে গোনা বড় লোক কিনতে পারে। এবারে সে যদি বলে কত কত দাম রে, 2000 টাকা, আমি চলে যাচ্ছি, কিনবো না, তখন কিন্তু তাকে ডাকবে এবং ওর দামটা হয়তো 2000-এর জায়গায় 1800 করে বিক্রি করবে। তার মানে দামটাকে আমি প্রভাবিত করতে পারি যদি আমার একচেটিয়া ক্ষমতা থাকে। তাহলে ক্রেতার যদি একচেটিয়া ক্ষমতা থাকে, তাকে বলা হয় মনোপসনিস্টিক পাওয়ার। ঠিক উল্টো দিকে বিক্রেতা যদি কয়েকজনের মধ্যে একজন হয়, তাহলে সে যদি বাজার থেকে নিজেকে সরিয়ে নেয়, উইথড্র করে নেয়, তাহলে বাজারের যোগানটাকে সে কমিয়ে দিতে পারবে। আর চাহিদা চাহিদা আর যোগান, আমি ছবি আঁকছি না কারণ সেই সময়টা নেই। চাহিদা যোগান এই দুটো মিলিয়ে তো দাম নির্ধারিত হয়। চাহিদা একই আছে, এই অবস্থায় যদি যোগান কমে যায় তাহলে কি হবে? এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। যোগান যদি কমে যায় তাহলে দাম বেড়ে যাবে। তাহলে একজন বিক্রেতা যদি নিজেকে উইথড্র করে নেওয়ার মাধ্যমে দামকে বাড়িয়ে দিতে পারে, তাহলে বাজারের উপরে সে প্রতিপত্তি কায়েম করতে পারে। এটা একচেটিয়া ক্ষমতা। এই ধরনের একচেটিয়া ক্ষমতা বা মনোপলি পাওয়ার ডিজায়ারেবল নয়। কারণ একজন মনোপলিস্ট বা একচেটিয়া কারবারি যা দাম হওয়া উচিত তার থেকে বেশি দাম চার্জ করে এবং উৎপাদনের পরিমাণ যতটা হওয়া উচিত তার থেকে কম উৎপাদন করে। তাহলে একজন একচেটিয়া কারবারিকে নিয়ন্ত্রণ করার জন্য, একচেটিয়া কারবারি সে ক্রেতা হতে পারে, শ্রমের বাজারে ক্রেতা হতে পারে, আবার দ্রব্যের বাজারে বিক্রেতা হতে পারে। সে যদি বাজারকে খুব অন্যায্যভাবে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে তাকে ধরে কান মুলে দেওয়ার জন্য
সরকারের অনুপ্রবেশের প্রয়োজন আছে। সে তাকে ট্যাক্স করবে বা তার উপরে একটা দামের ঊর্ধ্ব সীমা আরোপ করবে, প্রাইস সিলিং, যে তুমি এর থেকে বেশি দাম নিতে পারবে না। বা যে একচেটিয়া ক্রেতা, সে বলছে যে দাম অনেক কমিয়ে দিচ্ছে, তাকে বলছে না, ন্যূনতম এই মজুরি দিতে হবে, তার থেকে কম তুমি দিতে পারবে না। দামের একটা নিম্ন সীমা বা প্রাইস ফ্লোর অ্যাপ্লাই করছে। ঊর্ধ্ব সীমা মানে প্রাইস সিলিং, নিম্ন সীমা মানে প্রাইস ফ্লোর। তাহলে সরকারের একটা খুব সুনির্দিষ্ট ভূমিকা আছে। যদি বাজারটা প্রতিযোগিতামূলক বাজার না হয়ে ইমপারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট হয়, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া বাজার হয়, তাহলে কিন্তু সরকারের ভূমিকা অবশ্যই আছে। এছাড়া কিছু কিছু পরিস্থিতি আছে যেখানে আমার ভোগ বা আমার উৎপাদন শুধুমাত্র আমাকে উপযোগিতা দেয় বা আমার আমাকে আমাকে বেনিফিট দেয় এরকম নয়, আমার বাই স্ট্যান্ডার্ড যারা আমার আশেপাশে যারা আছে, প্রতিবেশী, তাদেরকেও প্রভাবিত করে। যেমন আমি যদি কারখানায় তৈরি করি, তাহলে কারখানার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট বিক্রি করে আমি প্রফিট করব, কিন্তু তার জন্য যে এয়ার পলিউশন হবে, যে ওয়াটার পলিউশন হবে, বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, সেগুলো আশেপাশে যত লোক তাদেরকে প্রভাবিত করবে। এই ধরনের বাহ্যিকতাকে বলা হয় নেগেটিভ এক্সটার্নালিটি। তাহলে আমি যখন অন্য আরেকজনকে ক্ষতিগ্রস্ত করছি, অথচ তার জন্য সে আমার কাছ থেকে কোনো কম্পেনসেশন বা ক্ষতিপূরণ পাচ্ছে না, তখন আমি সেই ব্যাপারটাকে কেয়ার করছি না, তোরাই কেয়ার করছি। অতএব আমি আমার উৎপাদনটা যা হওয়া উচিত সামাজিকভাবে তার থেকে বেশি করছি, ওভার প্রোডাকশন হয়ে যাচ্ছে। তাহলে আবারও আমাকে কান ধরে জায়গায় নামিয়ে আনার জন্য সরকারের অনুপ্রবেশ, হস্তক্ষেপ প্রয়োজন আছে। আবার যে জায়গায় আমি আমার ভোগ বা উৎপাদনের মাধ্যমে অন্য আরেকজনের উপকার করছি, বেনিফিট দিচ্ছি, অথচ তার জন্য আমি কোন রকম তার কাছ থেকে কিছু পাচ্ছি না, অ্যাটলিস্ট বাজার আমাকে সেরকম কিছু দিতে পারছে না, তাহলে আমি সেটা সামাজিকভাবে যে বাঞ্ছনীয় স্তর, সেই স্তরে উন্নীত করার কোন রকম উৎসাহ পাচ্ছি না। সেই উৎসাহটা আমাকে সরকার দিতে পারে কিভাবে? না, ভর্তুকি দিয়ে, সাবসিডি দিয়ে। শিক্ষা, স্বাস্থ্য, এগুলোর উপরে সাবসিডি এই কারণে দেওয়া হয়, যাতে করে সেগুলোর যে সোশ্যাল বেনিফিট, সেটাকে আমরা রিয়েলাইজ করতে পারি। ঠিক আছে? তাহলে সরকারের একটা ভূমিকা ডেফিনেটলি আছে এফিসিয়েন্সি বাড়ানোর ক্ষেত্রে। এছাড়া এই যে বললাম ইকুইটির জায়গাটা, সব মানুষ সমান ভোগ পাচ্ছে না, সমান ভাগ পাচ্ছে না, সেই ভাগটাকে সমান করার জন্য একটা সরকারের ভূমিকা রয়েছে। যার বেশি আছে তার কাছ থেকে ট্যাক্স করে নেওয়া, বেশি বেশি করে ট্যাক্স করা, বড় লোকদের কাছ থেকে, মধ্যবিত্তদের কাছ থেকে কম ট্যাক্স নেওয়া, গরিব লোকদের কাছ থেকে ট্যাক্স না নেওয়া, বা উল্টো দিকে তাদেরকে কিছু সাহায্য দেওয়া, সাবসিডি দেওয়া, ত্রাণ দেওয়া। এই যে বন্যা ত্রাণ, খরা ত্রাণ, এই যে আমফানে এত লোকের ক্ষতি হয়ে গেল, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে লোকে কন্ট্রিবিউট করছে, তাদেরকে আমরা দিচ্ছি। সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রাম, এগুলো তো সরকারের উদ্যোগেই মূলত হয়, ব্যক্তি উদ্যোগও হতে পারে, আহ, কিন্তু সরকারই মূলত এই ভাগাভাগির কাজটা করতে পারে, পুনর্বন্টনের কাজটা করতে পারে। তাহলে সরকারের অবশ্যই ভূমিকা আছে, যেখানে বাজার পর্যাপ্ত ভূমিকা পালন করতে পারে না ভাগাভাগির ক্ষেত্রে। আর কিছু কিছু জায়গা আছে যে জায়গায় বাজার সম্পূর্ণ ব্যর্থ হয়, যেটাকে আমরা পরিভাষায় বলি মার্কেট ফেলিওর। এমন কিছু জিনিস আছে যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় না। যেমন ধরুন ডিফেন্স, যে প্রতিরক্ষা ব্যবস্থা। আমি কি দোকানে গিয়ে বলতে পারি যে 100 টাকার ডিফেন্স দিন? পারি না। এটা বাজারে বিক্রি হয় না, বাজারজাত উৎপাদনই নয়। তার কারণ কি? এটা একটা পাবলিক গুড, সরকারি দ্রব্য। রাস্তা, ব্রিজ, ড্যামস, ইলেকট্রিসিটি, এগুলো সব হচ্ছে পাবলিক গুড। লাইট হাউস, এগুলো পাবলিক গুড কেন? না, এগুলো এমন জিনিস যেগুলো আমরা সবাই মিলে ভোগ করি এবং একজনের ভোগের সঙ্গে আরেকজনের ভোগের কোনো দ্বন্দ্ব নেই। আমি যদি একটা খাওয়ার জিনিস আমি খেয়ে নিই, তাহলে সে আরেকজন পাচ্ছে না, সেখানে কিন্তু কনজামশনে একটা রাইভালরি আছে। আমি কনজিউম করলে আরেকজনের ভাগে কম পড়ে যাচ্ছে। কিন্তু একটা পাবলিক গুড, ডিফেন্সের যে বেনিফিট, যে একটা সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি, সেটা আমি পাচ্ছি, আমার পাশের বাড়ির লোকও পাচ্ছে, সারা দেশের লোক একসঙ্গে পাচ্ছে এবং সমানভাবে পাচ্ছে। অতএব এখানে কোনো রাইভালরি নেই। আবার উল্টো দিকে এখানে কোনো এক্সক্লুডেবিলিটি নেই, অর্থাৎ
আমি দাম দিলে তবে জিনিসটা পাবো, দাম না দিলে আমাকে কেউ বার করে দেবে। ডিফেন্স ডিফেন্সের জন্য আমি টাকা কন্ট্রিবিউট করতে না চাই, তাহলে ডিফেন্সের যে উপকার সেটা থেকে আমাকে কেউ কি বঞ্চিত করতে পারবে, বাদ দিতে পারবে? যে বলতে পারবে এই লোকটা ডিফেন্স চায়নি, আহ পাকিস্তান থেকে লোক ঢুকিয়ে ওকে মেরে ফেলতো, এটা কি বলা যায়? এটা বলা যায় না। অতএব এই জিনিসগুলো এমন যে এইগুলোর জন্য কেউ স্বেচ্ছায় কোনো কিছু পে করতে চাইবে না। প্রত্যেকেই চাইবে বিনা পয়সার যাত্রী হতে, ফ্রি রাইড করতে। তাহলে এই যে বললাম বাজারের যে নিয়ম, একজন বিড করবে যে আমি দাম দিতে চাই, সেটা দেখে প্রডিউসার সিদ্ধান্ত নেবে যে আমি সেটা তৈরি করব কি করব না, কতটা করব, বেশি করব না কম করব। সেই বেসিক ব্যাপারটাই এখানে চলবে না, কারণ কেউই সেই জিনিসগুলোর জন্য বিড করতে চাইবে না স্বেচ্ছায়। কারণ সে তো জানে আমি যদি পে নাও করি তাহলেও সেটার ভোগ করা থেকে কেউ আমাকে সরিয়ে দিতে পারছে না, বাদ দিতে পারছে না, এক্সক্লুড করতে পারছে না। আর আমি ভোগ করলে অন্যের ভাগে কমও পড়ে যাচ্ছে না, অন্যের রেগে যাওয়ারও কোনো কারণ। তাহলে বাজারের যে মূল অকশন সিস্টেমটা সেটা পুরোপুরি ভেঙে পড়ে। অতএব একটা সেপারেট প্রভিশনের প্রয়োজন আছে, এবং সেটা কে করে? সরকার। সরকারের একটা বাজেট আছে, তার একটা রেভিনিউ আছে, ট্যাক্স এবং অন্যান্য সোর্স থেকে সে কিছু রোজগার করে, এবং বিভিন্ন সরকারি দ্রব্য, এই যে বললাম ডিফেন্স ইত্যাদি, সেগুলো প্রোভাইড করে। এখন কথা হচ্ছে যে আহ, আহ, সরকারি দ্রব্যই কি শুধু সরকার প্রোভাইড করবে? না, এমন এমন দ্রব্য আছে যেগুলো পাবলিক গুড নয়, প্রাইভেট গুড। যেমন শিক্ষা, স্বাস্থ্য। শিক্ষা বা স্বাস্থ্যের ক্ষেত্রে তো রাইভালরি আছে। আমি যদি কোনো একটা কলেজের সিট নিয়ে নিই বা একটা হসপিটালের বেড নিয়ে নিই, তাহলে সেই বেডটায় অন্য আরেকজন তো থাকতে পারছে না। তার মানে একজনের জন্য অন্য আরেকজনের ভাগে কম পড়ছে। এক্সক্লুডেবিলিটিও আছে, আমি যদি টাকা পে করি তবে তো আমাকে এন্ট্রি দেওয়া হবে, টাকা যদি পে না করি তাহলে আমাকে বাদ দিয়ে দেওয়া হবে। তাহলে এক্সক্লুড করা যায় লোককে। তার মানে এটা পাবলিক গুড নয়। পাবলিক গুড মানে সেটাতে রাইভালরিও নেই, এক্সক্লুডেবিলিটিও নেই, এখানে কিন্তু যায়। তাহলে কেন শিক্ষা বা স্বাস্থ্যের ক্ষেত্রে সরকার মাথা ঘামায়? ভেবে দেখুন তো, শিক্ষা বা স্বাস্থ্য এটা সবটাই যদি বাজারের হাতে ছেড়ে দেওয়া হতো, চাহিদা এবং যোগানের হাতে ছেড়ে দেওয়া হতো, তাহলে যে দামটা ধার্য করা হতো, তাহলে সেটা কি সবার জন্য অ্যাফোর্ড করা সম্ভব হতো? না। কারণ যেগুলো বাজারের যে উৎপাদক, বেসরকারি উৎপাদক, তার লক্ষ্য মুনাফা সর্বাধিক করা। তাহলে সে হসপিটালই বলুন বা এডুকেশনাল ইনস্টিটিউশনই বলুন, সে তৈরি করছে মুনাফা লাভের আশায়। অতএব সে চাইবে তার যে রেভিনিউ বা রোজগার সেটাকে ম্যাক্সিমাইজ করতে, আর তার যে ব্যয় বা কস্ট সেটাকে মিনিমাইজ করতে। তাহলে সে রেভিনিউ বাড়ানোর জন্য পেশেন্টের কাছ থেকে বা যারা পড়াশোনা করতে আসছে ছাত্রছাত্রীদের কাছ থেকে লাখ লাখ টাকা নেবে। উল্টো দিকে কস্ট মিনিমাইজ করার জন্য যে সমস্ত ডাক্তারকে এমপ্লয় করছে বা যে সমস্ত টিচারকে এমপ্লয় করছে, তাদেরকে কম মাইনেতে এবং কম আহ, তাদের যে শিক্ষাগত যোগ্যতা এরকম লো কোয়ালিটি ডক্টরস বা টিচার্স এমপ্লয় করবে, যারা ওই মাইনেতে কাজ করতে রাজি হবে। তার ফলে কোয়ালিটি অফ সার্ভিস, সেটা এডুকেশনাল সার্ভিসই বলুন বা হেলথ সার্ভিসই বলুন, সেটা যতটা হওয়া উচিত ছিল বাঞ্ছনীয় স্তরে পৌঁছতে পারবে না। তার মানে সমস্তটাই বাজারের হাতে ছেড়ে দিলে যে দামটা হবে সেটা অনেক বেশি। সেটা অ্যাফোর্ড করা কটা লোকের পক্ষে সম্ভব হবে? শিক্ষা না পেয়ে দেশের ম্যাক্সিমাম, মানে বেশিরভাগ জনতা যদি অশিক্ষিত থেকে যায়, তাহলে সেটা দেশের একটা বড় ক্ষতি। কারণ শিক্ষা আনে চেতনা। বিপ্লবের কথা বলছি না আমি, কিন্তু শিক্ষা আনে চেতনা। কি ভালো কি খারাপ সেই পার্থক্যটা মানুষ করতে শেখে শিক্ষিত হয়ে। তা শিক্ষা থেকে যদি বাদ পড়ে যায়, দাম দিতে পারবো না বলে, তাহলে তাতে কোনো লাভ নেই। আর স্বাস্থ্য পরিষেবা থেকে যদি বাদ পড়ে যায়, তাহলে তো সে বাঁচবেই না। সে যদি হসপিটালে চিকিৎসা করতে না যেতে পারে এত দাম বলে, অত টাকা তার নেই, তাহলে সে তো বাঁচবেই না। তার মানে এখানেও গভর্নমেন্টাল প্রভিশন, সরকারি একটা ক্ষেত্র থাকার দরকার, যেখানে মুনাফাটা নয়, লক্ষ্য হচ্ছে ওয়েলফেয়ার, অর্থাৎ মানুষের কল্যাণ, অর্থনৈতিক কল্যাণ। তার মানে সরকার আহ, যারা ছাত্রছাত্রী বা যারা রোগী তাদের কাছ থেকে কম টাকায় চিকিৎসা বা শিক্ষা পরিষেবা দেবে, এবং যাদেরকে নিয়োগ করবে, ডাক্তারই বলুন বা শিক্ষকই বলুন, তাদেরকে ভালো টাকা রিওয়ার্ড দেবে, যাতে করে ভালো ভালো লোকেরা, ভালো ভালো ডাক্তার, ভালো ভালো লার্নেড টিচাররা এই সমস্ত প্রফেশনে আসে।
এবং যেহেতু নামমাত্র ফিজ নেওয়া হচ্ছে, বা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একদম ফিজ নেওয়াই হচ্ছে না, উপরন্তু মিড ডে মিল দেওয়া হচ্ছে, অতএব বাড়ি বাড়ি থেকে লোককে, সে পড়তে না চাইলেও তাকে ধরে এনে স্কুলে ভর্তি করানো যাচ্ছে, ড্রপ আউট রেট কমছে। অতএব শিক্ষা বা স্বাস্থ্য এরকম এই গুডগুলোকে আমরা বলি মেরিট গুড। এখানে আহ, আপনার এগুলো পাবলিক গুড না হলেও সরকার এগুলোকে প্রোভাইড করে। তার মানে একটা মিক্সড ইকোনমিতে, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় বাজার যেমন আছে, তার সাথে সাথে সরকারেরও ভূমিকা আছে। এই প্রসঙ্গে কৃষি বিল নিয়ে একটা আলোচনা করতে পারলে হতো, কিন্তু আর 5 মিনিট আছে, আমি ওই জায়গাটা যাচ্ছি না। আর রাজনীতি থেকে একটু দূরেই থাকা ভালো, অতএব ওই আলোচনার মধ্যে যাচ্ছি না, যদিও আজকের দিনে খুবই সেটা প্রাসঙ্গিক। আহ তো অর্থনীতির যে জায়গাগুলো বললাম, সেটা আমরা মূলত মাইক্রো ইকোনমিক্স বললাম। মাইক্রো আর ম্যাক্রো এই দুটো হচ্ছে অর্থনীতির দুটো ব্রড ক্যাটেগরি। মাইক্রো মানে ছোট, ম্যাক্রো মানে বড়। মাইক্রো মানে ব্যক্তিগত অর্থনীতি, যেখানে আমরা একজন ব্যক্তির অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়ে কাজ করি। একটা বাজারে কিভাবে দাম নির্ধারিত হয়, কিভাবে উৎপাদনের পরিমাণ নির্ধারিত হয়, একজন ভোক্তা কিভাবে একটা টাকা নিয়ে বাজারে গেছে, দুটো জিনিস আছে এক্স আর ওয়াই, তাদের দাম সেটা প্রভাবিত করা যায় না, সেই দামে কিভাবে সিদ্ধান্ত নেবে কোন জিনিসটা কতটা কিনবো, যাতে করে আমার তৃপ্তিটা বা উপযোগিতাটা সর্বাধিক হবে। একজন ব্যক্তির আচরণ। একটা ফার্ম, উৎপাদন প্রতিষ্ঠান কিভাবে নির্ধারণ করবে যে কতটা উৎপাদন করলে আমার মুনাফা সব থেকে বেশি হবে, কোন কোন উপাদান কতটা পরিমাণে নিয়োগ করলে আমার পক্ষে সব থেকে ভালো। এই ধরনের অ্যানালিসিস মাইক্রো ইকোনমিক্সে আমরা করি, এবং এই সিদ্ধান্তগুলোকে সরকার কিভাবে প্রভাবিত করতে পারে সেটাও আমরা আলোচনা করি। উল্টো দিকে ম্যাক্রো ইকোনমিক্স বা সমষ্টিগত অর্থনীতিতে আমরা দেশের যে ব্রড যে এগ্রিগেট গুলো, সেগুলো নিয়ে আলোচনা করি। আমি চাইবো যে আরেকটা দিন আমরা যদি ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে আলোচনা করার সুযোগ পাই, তাহলে আমি ওটা নিয়ে বিশদে আলোচনা করবো। আমি জাস্ট ছোট করে বলে রাখি, আর বেশি সময় নেই। ম্যাক্রো ইকোনমিক্সে আমরা ম্যাক্রো ভেরিয়েবলস যেগুলো আছে, একটা দেশের যে সামগ্রিক আয়, দেশের যে দামের স্তর, দেশের যে কর্মসংস্থান, দেশের যে বৃদ্ধির হার, এইগুলোর মধ্যে সম্পর্ক কেমন সেটা নিয়ে আলোচনা করি। জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা অনেকেই এটা সম্পর্কে ভাষা ভাষা ধারণা আছে, আমি চেষ্টা করছি সেটাকে পরিষ্কার করতে। একটা দেশে তো নানা রকমের দ্রব্য এবং পরিষেবা তৈরি হয়, তাহলে সেই দ্রব্য এবং পরিষেবাগুলোর যদি আমি একটা এগ্রিগেশন করি, এগ্রিগেশন করতে গেলে আমি তো 5 কেজি আপেলের সঙ্গে 2 লিটার তেল এটাকে যোগ করতে পারবো না, কারণ দুটোর একক আলাদা, কেজি আর লিটার যোগ করা যায় না। তাহলে কমন একটা ইউনিটে আমাকে ট্রান্সফার করতে হবে, সেই জন্য সেটাকে প্রত্যেকটা জিনিসকে তার দাম দিয়ে যদি গুণ করি, অর্থাৎ আপেলের দাম যদি হয় 100 টাকা পার কেজি, তাহলে 5 কেজি আপেলের মূল্য হলো 500 টাকা। তেলের দাম যদি হয় 200 টাকা পার লিটার সে, তাহলে 2 লিটার তেলের দাম হলো 400 টাকা। এইভাবে সমস্ত জিনিসের যতটা উৎপাদন হলো সেটাকে যদি আমি দাম দিয়ে গুণ করি, তাহলে তার মূল্য পাবো। সেই মূল্যগুলোকে যদি আমরা যোগ করি, যেগুলো থেকে রেকর্ড পাবো, আর কি, সব রকম জিনিসের রেকর্ড তো আমরা পাই না দেশে, তাহলে পরিসংখ্যান যদি আমরা পাই, এই এই জিনিস এতটা এতটা উৎপাদিত হয়েছে এবং তার দাম এই, তাহলে সেইগুলোর ভ্যালু গুলোকে যদি আমরা যোগ করি, তাহলে সেই অর্থমূল্যের যে সমষ্টি, সেটাকেই আমরা বলে থাকি স্থূল জাতীয় উৎপাদন বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এটা বলে রাখি যে কোনো একটা দেশে উৎপাদনের যে মোট মূল্য, সার্বিক যে মূল্য, যেটা দিয়ে আমরা বুঝি যে সেই দেশের মানুষ কেমন আছে, অনেক উৎপাদন করতে পারলে অনেক ভোগ করবে, অনেক ভোগ করলে তার জীবনযাত্রার মান বেশি হবে। তাহলে একটা আমেরিকান আহ মানুষের যেমন আছে, আমরা একটা ভারতের মানুষ তো সেভাবে নেই, গড়পড়তা ভারতের মানুষ সেরকম নেই। তাহলে জিডিপি আমেরিকার যা আমাদের তা নয়, অবশ্যই জিডিপিটা পার ক্যাপিটা বা মাথা পিছুতে কনভার্ট করার প্রয়োজন আছে, কারণ জনসংখ্যা দিয়ে সেটা ভাগ করার প্রয়োজন আছে, ভাগে কতটা পড়ছে। তাহলে সেই জিডিপিটা কিভাবে নির্ধারিত হয়? হ্যাঁ, সময় কিন্তু শেষ প্রায়। আহ, আমার মনে হয় এই অর্থনীতির যে আহ, সমষ্টিগত দিকটা, জিডিপি, তারপরে তার মুদ্রাস্ফীতি, তারপরে কর্মসংস্থান, দারিদ্র, এই সমস্ত ম্যাক্রো ইকোনমিক ইস্যু নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। 1 ঘন্টার আলোচনাতে অর্থনীতির সহজ পাঠে আমরা এর থেকে বেশি আমি কিছু বলে উঠতে পারলাম না, আমাকে মার্জনা করবেন। যদি ভালো লাগে তাহলে পরে যদি বক্তৃতা দেওয়ার সুযোগ হয়, তাহলে আপনারা উপস্থিত থাকবেন। আর যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে তাহলে আপনারা সেটা রাখতে পারেন।
আমি তাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। নীলাঞ্জন বাবু, শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, নীলাঞ্জন বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। এবং হুম। আপনি যে কথাটা বলছিলেন সেটা আমিও সম্পূর্ণ বক্তব্যটা শুনতে শুনতে এটা খানিকটা সহমত, যে এই হুম। সমস্ত বক্তব্যটাকে যদি দুটো ভাগে ভাগ করে দুটো আলাদা বক্তব্যে রাখা যেত তাহলে হয়তো সেই সময়টা অনেকটা পাওয়া যেত। হ্যাঁ, এবং হ্যাঁ। আমি আপনাকে জানাচ্ছি, আমরা 1 মাস বা 1.5 মাস পর এটা করলে কি হ্যাঁ, ভালো পুজোটা হয়? কাটুক। পুজোর পরে একটা পুজোটা কাটুক, নভেম্বরের প্রথম দিকে নভেম্বরের একটা প্রথম দিকে যদি আমি একটা আরেকবার এর মানে একটা ব্যক্তিগত দ্বিতীয় পর্ব ব্যক্তিগত করা যায়। অর্থনীতি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একেবারেই 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 যদি একটা পর্ব করা যায়, এবং সেখানে যদি ভারতীয় অর্থনীতির মূল যে স্ট্রাকচারটা সেটা হ্যাঁ, নিয়ে যদি একটু হ্যাঁ, আমাদের জানানোর একদম। সুযোগ থেকে যায়, একেবারেই। আমি ম্যাক্রো আ- ইকোনমিক্স এর ইস্যুগুলো বললেই সেখানে সেই কনটেক্সটে ভারতীয় অর্থনীতিকে আমি একেবারেই সম্পর্কিত করতে একেবারেই পারবো। একেবারেই একেবারেই নীলাঞ্জন বাবুকে অনেক ধন্যবাদ। আমি চাইবো যারা এতক্ষণ ধরে দেখছেন তাদেরকে, তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা জানাতে পারেন। এবং ততক্ষণ নীলাঞ্জন বাবু অনেকক্ষণ বক্তব্য রেখেছেন, আপনি একটুখানি বিশ্রাম নিন। আহ, হ্যাঁ, ঠিক আছে। আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন যার যদি কোনো প্রশ্ন থাকে। এবং এর মধ্যিখানে আমি দর্শকদের এই কথাটা জানাতে চাইছিলাম যে এর পরবর্তীকালে আমাদের যে পরিকল্পনাগুলো রয়েছে, যে প্রতি 15 দিনে আমরা অন্তত একটা বক্তব্য, অর্থাৎ বক্তৃতা মালার অংশ হিসেবে একটা করে বক্তব্য যদি রাখতে পারি, এবং সেগুলোর পূর্বাভাস এবং আগামী দিনে কি কি বক্তব্য আসতে চলেছে সেগুলো আচমনের পেজ থেকেই পাওয়া যাবে। এবং আচমনের পৃষ্ঠাতে আমরা নিয়মিত এই বিষয়ে যে প্রচার বা আহ, আমাদের যে প্রচারের আয়োজন পরিকল্পনা করা হয়েছে সেগুলোর সম্পূর্ণ যে বক্তব্য আমরা আচমনের পেজ থেকে রেখে থাকি। আমি আরো একটা কথা বলবো, সেটা হলো আমাদের পরিকল্পনা রয়েছে যদি এই বক্তব্যগুলোকে সম্মিলিত আকারে পরবর্তীকালে কখনো টেক্সট ফরম্যাটে আনা যায়, সেটা হয়তো আহ অনেকটা বড় একটা পরিকল্পনার প্রয়োজন, কিন্তু যদি আনা যায় তাহলে সেটা আমাদের একটা পরিকল্পনা রয়েছে। তো সেক্ষেত্রে আমি চাইবো পরবর্তীকালেও যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমি সেই প্রশ্নগুলোকে একত্র করে রেখে দেবো, যাতে পরের যে দ্বিতীয় পর্বটা সেখানে আপনি সেই প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করার একটা সুযোগ পান। আমার মনে হয় আজকে আমাদের অনুষ্ঠানে এইটুকুই রাখা ভালো। এবং আমি বোধহয় নীলাঞ্জন বাবুকে, মানুষের কাছে খুব হ্যাঁ, একটা প্রাঞ্জল ভাষায় বলতে পারিনি আমার মনে হচ্ছে, কারণ কেউ একটা প্রশ্ন টশ্ন রাখলেন না দেখলাম। জানি না মানে তারা খুব অ্যাভয়েড মানে ভয় টয় পেয়ে গেছেন কিনা আমার কথাবার্তা শুনে। হ্যাঁ, এটা হতে পারে, অর্থনীতি বিষয় যেহেতু অনেকে হয়তো প্রশ্ন রাখতে বিষয়টাই ভয় খুব পাচ্ছে। একটা মানে রসালো হ্যাঁ, কিছু নয়। একেবারে। আমি চেষ্টা করলাম যতটা সম্ভব তুলে ধরার, কিন্তু না না, অবশ্যই অর্থনীতির কথাগুলো তো বলতেই হবে, তার বাইরে আর কি কথা বলবো। অবশ্যই, একেবারেই তাই একেবারেই তাই। এবং হ্যাঁ, এর এর দ্বিতীয় পর্বটা, মানে এটা যেহেতু একেবারেই আহ মূলত অর্থনীতির একদম বেসিক এলিমেন্ট গুলো নিয়ে আজকে আমরা হ্যাঁ। একটা আলোচনা রাখলাম, এর হুম। পরবর্তী পর্বটা যখন ভারতীয় অর্থনীতির বুনিয়াদ বা বেসিক এলিমেন্ট গুলো নিয়ে আমরা অনেক কথা চোখে দেখা বলবো, যাবে, চোখে দেখা যাবে জিনিসটা। হ্যাঁ, তখন ব্যাপারগুলো হয়তো অনেকটা সহজবোধ্য হয়ে উঠবে আস্তে আস্তে, এবং তখন প্রশ্ন আরো আসতে শুরু করবে। আশা করা যায়। আহ আশা করা যায়। নীলাঞ্জন বাবুকে অনেক ধন্যবাদ, মানে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই, আজকে কান্ডারি উনি ধন্যবাদ আমাদের জানাই আপনাদের আমাদের বলার সুযোগ দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। ভালো থাকুন নীলাঞ্জন বাবু। আগামী দিনে আমরা কোনো একদিন, আচ্ছা, শ্রুবাবতী দি সম্ভবত একটি প্রশ্ন করেছেন, শ্রুবাবতী চক্রবর্তী, মিশ্র অর্থনীতি সম্পর্কে বলা হচ্ছিল, কিন্তু সাধারণ মানুষ হিসেবে ফিল করছি সরকারি হ্যাঁ, ব্যবস্থার সুযোগ সবাই পাচ্ছি না। এখন ব্যাপার হচ্ছে সরকার ব্যাপারটা তো কিছু মানুষকে নিয়েই। সরকার মানে তো একটা প্রতিষ্ঠান, অনেকগুলো মানুষকে নিয়ে। সেই মানুষগুলো কিভাবে ভাবছে, তারা অর্থনীতিবিদদের যে দাওয়াই তারা তো প্রেসক্রাইব করে, তারা তো পলিসি ডিসিশন প্রেসক্রাইব করে। সেই দাওয়াইগুলো কতদূর সেগুলোর দিকে কর্ণপাত করছে, আর কতটা রাজনৈতিক আহ, মানে ফায়দা লোটার চেষ্টা করছে, তার উপর নির্ভর করে যে তারা কি পদক্ষেপ নেবে এবং সেটা সত্যি সত্যি সাধারণ মানুষের পক্ষে কতটা অনুকূল হবে। সব মানুষের কাছে সেটা সেই সুফলটা পৌঁছবে কিনা, এটা এক্সিকিউশনের একটা ব্যাপার। সেই মানে প্রিন্সিপাল নীতিগতভাবে সরকারের সেই জায়গাগুলো দেখার কথা। এবার কোনো পার্টিকুলার কান্ট্রিতে কোনো দেশের সরকার কতটা জনদরদি, সেই জনদরদিটা মুখোশ না সত্যি সত্যি
আবার জনদরদটা আবার একজন ব্যক্তি যেটা মনে করে হ্যাঁ এটা হওয়া উচিত, আরেকজন ব্যক্তি অন্যরকমও ভাবতে পারে। এটা তো আবার ভ্যালু জাজমেন্টের উপর নির্ভর করে। অতএব এটা জটিল আলোচনা, কিছুটা রাজনীতি এর মধ্যে মিশে থাকে। অতএব এটা বলা মুশকিল। তবে আহ, সবাই যদি আইডিয়ালি চলে, পলিসি মেকাররা যদি সঠিক পলিসি ডিসিশন প্রেসক্রাইব করে এবং সরকার সেই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধগুলো ঠিকমতো দাওয়াই অর্থনীতিতে প্রয়োগ করে, তাহলে অর্থনীতির যে রোগগুলো সেগুলো সেরে যাওয়ার কথা। এবার ডাক্তার কেমন তার উপর নির্ভর করছে অবশ্যই, এটুকুই আমি বলি। তাহলে আজকের মতো আমাদের বক্তব্য এবং আলোচনার সভা বোধহয় এখানেই সমাপ্ত করা উচিত। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং নীলাঞ্জন বাবুকে আবারও অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন এবং আমাদের এতটা মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। পরবর্তীকালে আমরা এই অর্থনীতির সহজ পাঠেরই একটা দ্বিতীয় পাঠ পাবো, এই প্রত্যাশা রাখি। এই প্রত্যাশা রেখে সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং শুভরাত্রি জানিয়ে আজকের মতো শেষ করি। সকলে ভালো থাকুন। নমস্কার।